নমস্কার, উই লার্ন ইনভেস্টিং এর আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আজ মঙ্গলবার ২৪শে জুন ২০২৫। আমরা এখন প্রি মার্কেট আপডেটের গভীরে যাব, মানে বিশ্ব আর ভারতীয় বাজারের সবচেয়ে জরুরি খবরগুলো একটু বিশ্লেষণ করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে আন্তর্জাতিক ছবিটা দেখি। আচ্ছা, ইরান ইউএস টেনশন তো ছিল, কিন্তু অয়েল ফিউচার্স পড়ল কেন? এটা একটু অদ্ভুত না? মনে হচ্ছে মার্কেট এই ঘটনার প্রভাবটা আগে থেকেই আঁচ করে নিয়েছিল, যাকে বলে প্রাইস ইন করে নেওয়া। এই আশঙ্কার প্রভাব হয়তো দামের মধ্যে আগেই চলে এসেছিল। তাই দেখুন, ইউএস স্ট্রাইকের পরেও ব্রেন্ট ক্রুড 81 সেন্টস আর ইউএস ক্রুড 84 সেন্টস নিচে নেমেছে। ও আচ্ছা, যদিও শুরুতে কিন্তু দামটা বেড়ে ব্রেন্ট $81 পার ব্যারেল পার করেছিল, তাই না? হ্যাঁ, করেছিল, কিন্তু তারপর প্রেসিডেন্ট ট্রাম্প বললেন দাম কমানো দরকার আর ইউএস প্রোডাকশন বাড়ানোর ইঙ্গিত দিলেন। তাতে দামটা একটু থিতু হয়। বুঝেছি। তবে একটা জিনিস, স্ট্রেট অফ হরমুজ বন্ধ হওয়ার একটা চেঞ্জের রিস্ক কিন্তু থেকেই যাচ্ছে। এটা একটা চিন্তার বিষয়। হ্যাঁ, ওখান দিয়ে তো প্রায় 20% গ্লোবাল অয়েল যায়। ঠিক তাই। যদিও ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বা আইইএ বলছে যে গ্লোবাল মার্কেটস এখন ওয়েল সাপ্লাইড, প্রায় 1.2 বিলিয়ন ব্যারেলসের ইমার্জেন্সি রিজার্ভস আছে তাদের হাতে। তাই সাপ্লাই বন্ধ হওয়ার থেকে দামের ওঠানামা প্রাইস ভলাটিলিটির রিস্কটাই হয়তো বেশি। তবে হ্যাঁ, পরিস্থিতি কিন্তু দ্রুত বদলাতেও পারে। আচ্ছা, অয়েলের পর এবার একটু গোল্ডের দিকে তাকাই। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বা WGC জানাচ্ছে যে মিড অগস্ট থেকে সোনার চাহিদা নাকি বাড়তে পারে। হ্যাঁ, বিশেষ করে ভারতের ফেস্টিভ সিজন আসছে সামনে। দাম তো বেশ চড়া, তা সত্ত্বেও। হ্যাঁ, দাম বেশি থাকা সত্ত্বেও ফিজিক্যাল গোল্ড আর গোল্ড লিঙ্ক ফিনান্সিয়াল প্রোডাক্টস, এই দুটোরই ইনভেস্টমেন্ট ডিমান্ড বেশ রেজিলিয়েন্ট থাকার সম্ভাবনা। দেখুন না, মে মাসে দামটা একটু স্থির থাকলেও জুনে আবার মোমেন্টাম পেয়ে $3,400 পার আউন্স পার করে গেছে। সত্যি, ইয়ার টু ডেট যদি দেখি, ইউএসডি টার্মসে গোল্ড প্রায় 32% বেড়েছে। একদম, এটাই বছরের গ্লোবালি বেস্ট পারফর্মিং অ্যাসেট বলতে গেলে। দারুণ। আর ভারতেও দাম গ্লোবাল ট্রেন্ডই ফলো করছে, প্রায় 4% বেড়ে 98,700 INR প্রতি 10 গ্রাম হয়েছে। জুয়েলারি ডিমান্ড হয়তো একটু কম দামের জন্য, কিন্তু ফিজিক্যাল গোল্ড ইনভেস্টমেন্ট ডিমান্ড, যেটা মোট কনজিউমার ডিমান্ডের প্রায় 30% মতো, সেটা বেশ স্টেডি আছে। তার সোনার যে একটা সেফ হেভেন অ্যাপিল আছে আর ইনভেস্টর ইন্টারেস্ট, সেটা এখনো বেশ ভালোই বজায় আছে। ঠিক তাই। বেশ, এবার দেশের অর্থনীতির দিকে নজর ফেরানো যাক। একটা খবর ভাসছে যে ইন্ডিয়া আর ইউএস একটা ইন্টারিম ট্রেড ডিল সই করার চেষ্টা করছে 9 জুলাইয়ের আগে। হ্যাঁ, খবরটা এমনই। ইন্ডিয়া চাইছে ইউএস যে অতিরিক্ত 26% ডিউটি চাপিয়েছে কিছু জিনিসের ওপর, তা থেকে ফুল এক্সেমশন। আর ইউএস কি চাইছে? ইউএস চাইছে ইন্ডাস্ট্রিয়াল গুডস, ইলেকট্রিক ভেহিকলস ইভিজ, পেট্রোকেমিক্যালস, ডেয়ারি প্রোডাক্টস, এইসবের ওপর ডিউটি কাটস। আচ্ছা, যদি ডিলটা হয়ে যায় তাহলে তো ভারতের কিছু সেক্টর লাভবান হবে, যেমন ধরুন টেক্সটাইল, গার্মেন্টস। অবশ্যই, টেক্সটাইল, গার্মেন্টস, জেমস এন্ড জুয়েলারি, লেদার গুডস, এই সেক্টরগুলো উপকৃত হতে পারে। অর্থনীতির আর একটা ভালো খবরও তো আছে। জুন মাসের PMI ডেটা, বিজনেস অ্যাক্টিভিটি নাকি বেশ বেড়েছে। হ্যাঁ, বেশ জোরালো হয়েছে। HSBC ফ্ল্যাশ ইন্ডিয়া কম্পোজিট PMI বেড়ে 61 হয়েছে। এটা গত 14 মাসের মধ্যে সর্বোচ্চ। বাহ, কারণটা কি? কারণ হলো স্ট্রং ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল ডিমান্ড দুটোই। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টরে রেকর্ড এক্সপোর্ট অর্ডারস এসেছে। সার্ভিসেস PMIও বেশ ভালো, বেড়ে 60.7 হয়েছে। অগস্ট 2024 এর পর এটাই সর্বোচ্চ। এটা তো খুবই ভালো খবর। হ্যাঁ, আর ইনপুট কস্ট ইনফ্লেশন কমাটাও একটা স্বস্তির ব্যাপার। যদিও একটা দিকে একটু চিন্তা আছে, বিজনেস কনফিডেন্স কিছুটা কমেছে প্রায় 2 ইয়ার্স লোতে। বুঝতে পারছি। আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং। চলুন এবার কিছু জরুরি স্টক সম্পর্কিত খবর নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আসি স্টক স্পেসিফিক নিউজে। KPIT টেকনোলজিজের সেসারফি অ্যাকুইজিশন নিয়ে একটা আপডেট আছে, তাই না? হ্যাঁ, ক্লোজিংটা সম্ভবত কিম্বন FY26 এর শেষে হবে, আর রেভিনিউ কনসলিডেট হওয়া শুরু হবে Q2 FY26 থেকে। আশা করা হচ্ছে এই অ্যাকুইজিশন থেকে FY26 এ আনুমানিক 4% গ্রোথ আসতে পারে। তবে আসল স্ট্র্যাটেজিক বেনিফিটটা অন্য জায়গায়। সেটা কি?
এতে ট্রাক আর অফ হাইওয়ে সেগমেন্টে কোম্পানির ফুটহোল্ড বাড়বে আর চাইনা মার্কেটে এন্ট্রি নেওয়াটাও সহজ হবে। আচ্ছা, অন্যদিকে পলিক্যাবের শেয়ার তো বেশ বেড়েছে। জেফ্রিজের একটা বুলিশ নোট এসেছে শুনলাম। হ্যাঁ, 19% আপসাইড পোটেনশিয়াল দেখাচ্ছে ওরা। FY25-এ অর্গানাইজড কেবলস অ্যান্ড ওয়্যার সেগমেন্টে ওদের মার্কেট শেয়ার প্রায় 1% বেড়েছে। আর গত 4 বছরে যে 2600 crore ক্যাপেক্স ইনভেস্টমেন্ট করেছে তার ফলে 26% CAGR গ্রোথ দেখা গেছে। দারুণ গ্রোথ। পি রেশিওটা কেমন? পিই বর্তমানে প্রায় 55, মানে বাজারে স্টকটা নিয়ে বেশ উচ্চাশা আছে। বেশ। এবার একটা অন্য ধরনের খবর, রেগুলেটরি চেঞ্জ সংক্রান্ত। বাজাজ অটো আর টিভিএস মোটরসের শেয়ার নাকি পড়েছে ম্যান্ডেটরি ABS রুলের জন্য। হ্যাঁ, নোমোরার একটা অ্যানালিসিস বলছে এর ফলে টু হুইলার ডিমান্ড প্রায় 2-4% কমতে পারে। কারণটা কি? দাম বাড়বে? হ্যাঁ, গাড়ির দাম প্রায় 3000 টাকা বাড়বে, মানে 3-5% কস্ট ইনক্রিজ হবে। বিশেষ করে এন্ট্রি লেভেল 100cc সেগমেন্টটা বেশি প্রভাবিত হবে। দেখুন, হিরো মোটো কর্পের 99% ভলিউম, টিভিএস এর 86% আর বাজাজ অটোর 72% এই সেগমেন্টে নির্ভরশীল। ও, তাহলে তো বড় প্রভাব পড়বে। ইভি এফোর্ডেবিলিটির উপরও কি প্রভাব পড়বে? হ্যাঁ, সেটার উপরেও প্রভাব পড়তে পারে। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং খবর হলো BSE আর ইন্ডিগো। এদের শেয়ার বাড়ছে কারণ এরা নাকি নিফটি 50 ইন্ডেক্সে ঢুকতে পারে। ঠিক, এই সম্ভাবনার খবর আসতেই প্যাসিভ ফান্ডস কিনবে এই প্রত্যাশায় দাম বাড়ছে। BSE তো প্রায় 3%-এর বেশি বেড়েছে আর ইন্ডিগো বেড়েছে প্রায় 1%-এর বেশি। এরা কাদের রিপ্লেস করতে পারে? শোনা যাচ্ছে হিরো মোটোকর্প আর ইন্ডাসইন্ড ব্যাংককে রিপ্লেস করতে পারে। BSEর PE দেখুন এখন 88-এরও বেশি, ইন্ডিগোর প্রায় 28.7। এই ঘটনাগুলো আসলে কি দেখাচ্ছে? দেখাচ্ছে যে রেগুলেটরি চেঞ্জেস যেমন ওই ABS রুল বা ইন্ডেক্স রিব্যালেন্সিং এর মতো খবর বাজারে কিভাবে স্পেকুলেশন তৈরি করে আর শর্ট টার্ম মার্কেট মুভমেন্টকে প্রভাবিত করে। মার্কেট সেন্টিমেন্ট খুব গুরুত্বপূর্ণ এখানে। একদম। তাহলে আজকের আলোচনার মূল বিষয়গুলো যদি সংক্ষেপে আরেকবার দেখে নিই, গ্লোবাল টেনশন সত্ত্বেও অয়েল প্রাইস কেন স্থিতিশীল, গোল্ডের দারুণ পারফরমেন্স, ইন্ডিয়া US ট্রেড ডিল নিয়ে যে আশা তৈরি হয়েছে, ভারতের PMI ডেটার উন্নতি আর কিছু জরুরি স্টক নিউজ, যেমন ধরুন ABS রুলের প্রভাব, পলিক্যাবের সম্ভাবনা আর নিফটি 50-তে সম্ভাব্য যে রদবদল আসছে। হ্যাঁ, আর আজকের এই আলোচনা থেকে একটা জরুরি বিষয় মনে রাখা দরকার, যা চাইনার প্রপার্টি মার্কেটের উদাহরণ থেকে আমরা শিখতে পারি। সেটা কি? দেখুন, 2021 সাল থেকে চাইনিজ প্রপার্টি মার্কেটে আনুমানিক 18 ট্রিলিয়ন ইউয়ান লস হয়েছে। এটা 2008 সালের US ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের ক্ষতির থেকেও বেশি। এটা প্রমাণ করে যে কোনো ইনভেস্টমেন্ট অ্যাসেট তা যতই সেফ মনে হোক না কেন, তাতে রিস্ক কিন্তু থেকেই যায়, সব সময় থাকে। ঠিক। তাই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সবসময় ডাইভার্সিফিকেশন আর সতর্কতা, এই দুটো জিনিস ভীষণ জরুরি। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আজকের মতো উই লার্ন ইনভেস্টিং এর এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি এই আলোচনা আপনাদের বাজারের পরিস্থিতি বুঝতে সাহায্য করেছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। যাওয়ার আগে শুধু এইটুকু ভাবুন, একটা দেশের সামান্য রেগুলেটরি চেঞ্জ বা গ্লোবাল টেনশন আপনার পার্সোনাল ফিন্যান্স স্ট্র্যাটেজিকে কতটা প্রভাবিত করতে পারে। ভেবে দেখবেন।